বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলতানা রাজিয়া, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই থেকে স্বাগত জানাচ্ছি বিএ বিএসএস শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের। আজ আমি আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ সামাজিক ইতিহাস এবং নৃবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতি থেকে প্রস্তর যুগ বিষয়টি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে মানুষ যখন পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব, তখন মানুষ কিন্তু অত্যন্ত একটা অসহায় অবস্থার মধ্যে ছিল। কথা বলতে জানতো না, খাবার উৎপাদন করতে জানতো না, ঘর বাড়ি নির্মাণ করতে জানতো না, অর্থাৎ সর্বতোক্ষেত্রে তারা পশুর মতোই জীবনযাপন করত। উপরন্তু এই পৃথিবীটা ছিল প্রচণ্ড রকমের হিমবাহ দ্বারা বেষ্টিত, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডায় মানুষ ভীষণ রকমের কষ্টে পতিত হতো। তার পাশাপাশি ছিল হিংস্র প্রাণী দ্বারা আক্রান্ত হবার ঘটনা। কারণ এই আক্রান্ত হয়ে মারাই পড়তে হতো, কারণ তাদের হাতে আত্মরক্ষা করবার মতো কোনো হাতিয়ার সম্পর্কে তাদের কোনো জ্ঞানই ছিল না। খাদ্যের অভাবে মারা পড়তো, হিংস্র প্রাণীর আক্রমণে মারা পড়তো। যেমন বিশেষ করে তোমার বাইসন, ম্যামথ, এই ধরনের প্রাণীগুলা, টিকায় ডাইনোসর, এগুলার আক্রমণে মানুষ প্রায়শই নিশ্চিহ্ন হয়ে যেত। এরকম একটা অবস্থায় মানুষ কি করে সারভাইভ করেছে, কি করে আজকের এই যে আধুনিক যুগে এসে পৌঁছেছে, সেই বিষয়টা নিয়ে কারা আলোচনা করবে? যখন থেকে মানুষ লিখে রাখতে শিখেছে তখন থেকে সেটা ইতিহাস। কিন্তু ইতিহাস পূর্ব যখন মানুষ লিখতে জানে নাই, মানুষ কথাই বলতে জানতো না, ভাষার আবিষ্কার, লেখার আবিষ্কার তো অনেক পরে হয়েছে। তাহলে সেই যুগকে আমরা কিভাবে সেই যুগের ইতিহাস সম্পর্কে জানব, কি পদ্ধতিতে আমরা জানব? তো এমন একটি বিষয়ের চর্চা হয় যে বিষয়টির নাম এই প্রাচীন প্রাগৈতিহাসিক যুগগুলোকে নিয়ে, সেটির নাম হচ্ছে প্রত্নতত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রাগৈতিহাসিক যুগ কি? যেখান থেকে লিখে রাখা হয়েছে সেটা ইতিহাস। লিখা ইতিহাসের আগের যে সময়টা, আগের সময়ে যে মানব জাতির যে সময়টা গেছে, সেই কঠিন সময়, সেই সময়টার নামই হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এবং সেই যুগ সম্পর্কে মানুষের, সেই যুগের মানুষ সম্পর্কে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় প্রত্নতত্ত্ববিদ। এবং প্রত্নতত্ত্ববিদদের কাজ হচ্ছে এমন এক সময়ের ইতিহাস রচনা করা যে সময় বর্তমানে আর নেই। অর্থাৎ খনন কাজের মাধ্যমে আবিষ্কৃত তীর, ধনুক, হাতিয়ার, মানব ফসিল, প্রাণী ফসিল, এগুলো নিয়ে গবেষণা করে যে যুগ সম্পর্কে যে কতিপয় ধারণা অর্জন করা হয়, সেটির নামই হচ্ছে প্রত্নতত্ত্ব। অর্থাৎ প্রত্নতত্ত্ব, আবারও বলছি, এমন এক সময়ের ইতিহাস রচনা করে যে সমাজের অস্তিত্ব এখন আর নেই। তো আমরা মূল কথাটি আলোচনা করছি, সেটা হচ্ছে যে তোমার প্রিহিস্ট্রিক এজ, কালচার অফ প্রিহিস্ট্রিক এজ, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতি নিয়েই আমাদের আলোচনার বিষয়। এবং এই প্রাগৈতিহাসিক যুগের যে সময়টার কথা আমরা আজকে আলোচনা করব, সেটি এমন একটা সময়, আবারও বলছি, যে যখন মানুষ অত্যন্ত অসহায়, মানুষ খাবার উৎপাদন করতে পারতো না। তাহলে মানুষ খেত কীভাবে? মানুষ বনে জঙ্গলে ঘুরে যা কিছু পেত সেটাই তার আহার ছিল। এবং ওই বনের গাছগাছালি থেকে খাবার
সংগ্রহের জন্য অথবা কোনো পশু পাখিকে শিকার করে কিভাবে শিকার করত, না ছিল তীর ধনুক, না ছিল বন্দুক, তাহলে কিভাবে তারা শিকার করেছে? অর্থাৎ প্রকৃতিতে যে নুড়ি পাথর তারা পেত সেটাকে সরাসরি ব্যবহার করে শিকার করে তারা নিজেদের আহারের ব্যবস্থা করত। এবং তাদের জীবন এমন ছিল, এই শিকারের জন্য তাদেরকে যুদ্ধবদ্ধভাবে বসবাস করতে হতো, এবং এমন একটা অবস্থা ছিল যে তারা পেলে খেত, না পেলে খেত না। অর্থাৎ তারপরে ধীরে ধীরে মানুষের এই নুড়ি পাথর, সরাসরি এবড়ো থেবড়ো নুড়ি পাথরের পরিবর্তে যত দিন যেতে লাগলো মানুষের অভিজ্ঞতা বাড়তে লাগলো, আত্মরক্ষার অভিজ্ঞতা, শিকারের অভিজ্ঞতা, খাবার সংগ্রহের অভিজ্ঞতা এবং বসবাসের অভিজ্ঞতা, এই সব কিছু অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে মানুষ একটা পর্যায়ে এসে এই পাথরের হাতিয়ারকেই আরও উৎকর্ষতা, আরও ধারালো এবং আরও বহুবিধ ব্যবহারের করতে শিখল। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রত্নতত্ত্ববিদরা এই পাথরের হাতিয়ারের উপর নির্ভর করে, হাতিয়ারের উৎকর্ষতার উপর ভিত্তি করে সেই সময়ের সমাজকে, তাছাড়া শুধুমাত্র পাথর নয়, পাথরের পরবর্তী যুগে কিন্তু আরও কিছু যুগ এসছে, তোমার তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, সেগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তবে প্রস্তর যুগের মূল বেসিক জিনিসটা হচ্ছে যে পাথরের হাতিয়ারের যে দিনে দিনে মানুষ যে পাথরের হাতিয়ারের যে উৎকর্ষতা এনেছে সেটার উপর ভিত্তি করে প্রস্তর যুগকে চারটি প্রধান ভাগে ভাগ করেছেন। চলো আমরা একটু স্ক্রিনে দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদেরকে আজকে যে আলোচনা করছি চ্যাপ্টার 2 কালচার অফ প্রিহিস্ট্রিক এজ, আমি বুঝিয়েছি যে হোয়াট ইজ প্রিহিস্ট্রিক, যে প্রাগৈতিহাসিক যুগটা কি। এবং আমাদের যে টপিকটা হচ্ছে আজকে আমরা যে বিষয়টি আলোচনা, স্টোন এজ অর্থাৎ প্রস্তর যুগ। এই প্রস্তর যুগকে তোমার বিভিন্ন প্রত্নতত্ত্ববিদেরা তোমার চারটি প্রধান যুগে ভাগ করেছেন। এটা ওই যে আবারও বলছি যে সেই পাথরের হাতিয়ারের উৎকর্ষতার উপর ভিত্তি করেই এই বিভাজনটি হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে ইওলিথিক বা উষা প্রস্তর যুগ। উষা কথাটা কি? উষা শব্দের অর্থই হচ্ছে যে ভোর। তোমরা নিশ্চয় জানো যে প্রথম যে সকাল হয় সূর্য ওঠার আগে যে আলো আঁধারি, এটাকে বলা হয় উষা, অর্থাৎ ভোরের সূচনা এটি। তো এই জন্যই এটির নামকরণ করা হয়েছে যে মানুষের যে পাথরের যুগ সেটার একেবারে উষা অংশটা, একবারে ভোর অংশটা, অর্থাৎ শুরুর অংশটা, একটা দিনের শুরু হয় উষা দিয়ে। তো এই ইওলিথিক এইজ, যেটা ইওলিথিক, এটা হচ্ছে সেই মানুষের জীবনের প্রস্তর যুগের উষা পর্যায়, উষা অবস্থা, ভোর একেবারে শুরু, এটা বোঝাতে চেষ্টা করেছে। এই ইওলিথিক বা উষা প্রস্তর যুগ, সেই সময়ে আসলে মানুষ একেবারে কি বলবো, একেবারেই বন্য দশায় ছিল। এই সময় মানুষ যা কিছু পাথরের টুকরো খুঁজে নিয়ে সে প্রকৃতিতে যা কিছু পেত, সে তার একটা শিকার পেয়েছে মনে করো, সেই শিকারটাকে সে কি দিয়ে বধ করবে? তখন হাতের কাছে যে পাথরখণ্ডটি খুঁজে পেত সেটাই ছুঁড়ে মারত। একটা গাছে ফল ঝুলতে দেখছে, সেটা তার দূরত্ব সে নিতে পারছে না, তখন সে কী করতো? তার হাতের কাছে যে প্রস্তরখণ্ডটি, নুড়ি পাথরটি খুঁজে পেয়েছে সেটাই সে ছুঁড়ে মেরে তার ফলটা আহরণ করত। কিংবা কেউ কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতে আসছে, তখনই সে তার হাতের কাছে যে প্রস্তরখণ্ডটি খুঁজে পেয়েছে সেটাকে, প্রকৃতিতে যে নুড়ি পাথরটা, সেটাকেই ছুঁড়ে মেরে সে তার আত্মরক্ষা করেছে। এইভাবে জীবনের প্রতিটি অংশেই যখন সে তার বেঁচে থাকাটা নির্ভর করেছে এই প্রকৃতিতে খুঁজে পাওয়া প্রাকৃতিক যে পাথর, নুড়ি পাথর, সেই ওটার উপর ভিত্তি করে এই প্রস্তর যুগের এই অংশটির নাম হয়েছে ইওলিথিক বা উষা প্রস্তর যুগ।
এই সময়ে এই সময়ে তেমন একটা আসলে প্রত্নতত্ত্ববিদরা যদিও এটাকে উষাপ্রস্তর যুগ বলেছেন, এরকম আসলে যুগের কোনো ছিল কি না সেটা নিয়েও কিন্তু কোনো কোনো প্রত্নতত্ত্ববিদের মধ্যে তোমার মতবিরোধ আছে, তার মত পার্থক্য আছে। তো যাই হোক, এর পরবর্তী যে যুগটি সেটা হচ্ছে প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ। 19 শতকের শেষের দিকে ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রত্নতত্ত্ববিদরা যে খনন কাজগুলো করেছে, সেইখানে প্রাগৈতিহাসিক যে সংস্কৃতির যে অনেকগুলো হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। এই সময়ে প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাড়, কঙ্কাল, তারপরে তোমার বিভিন্ন হাতিয়ার, এগুলো আবিষ্কৃত হয়েছে। তো এই সেই সব স্থানের নামানুসারে নৃতত্ত্ববিদেরা ইউরোপের প্রাচীন প্রস্তর যুগের 8টি সংস্কৃতিকে উপবিভাগ করেছেন, যেমন অ্যাচেলিও, মাস্তরিও, প্যারাগোডিও, তারপরে তোমার অরিগনেসিও, সুলুত্রিও এবং ম্যাগডেলেনীয়, এভাবে ভাগ করেছেন। তো এই সময়টাই তোমরা সচরাচর এই সময়টাই আমরা দেখব যে তোমার প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগে এসে তোমার অনেক মানুষটা কি করতো তখন, তোমার প্রাচীন প্রস্তর যুগে এসে তারা ওই যে তোমার উষা প্রস্তর যুগে যে হাতিয়ার পাথর, নুড়ি পাথর প্রকৃতিতে পাওয়া, ছুঁড়ে মারতো, মেরে জীবন বেঁচে থাকতো তারা, এই থেকে একটু উন্নতর পর্যায়ে এসে প্রত্নতত্ত্ববিদেরা আবার এই প্যালিওলিথিক এজটাকে তোমার আলোচনার সুবিধার্থে 3টি ভাগে ভাগ করেছেন। তোমরা একটু দেখো। হ্যাঁ, প্যালিওলিথিককে প্রাচীন প্রস্তর যুগকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন, 3টি দশা বা 3টি অবস্থায় ভাগ করেছেন। একটি হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। দেখতে পাচ্ছ, নিম্ন প্রাচীন প্রস্তর যুগ লোয়ার প্যালিওলিথিক এজ, মধ্য প্রাচীন মিডল প্যালিওলিথিক এবং উচ্চ প্রাচীন হচ্ছে আপার প্যালিওলিথিক এজ। নিম্ন প্রাচীন প্রস্তর যুগে এটা প্রায় 20 থেকে 10 লক্ষ বছর পূর্বে প্রথম হিমযুগের শুরুতে প্রাচীন প্রস্তর যুগের সূচনাকাল, এবং প্রায় 1 লক্ষ বছর পূর্বে তৃতীয় আন্তঃহিমযুগ পর্যন্ত স্থিতিকাল ছিল বলে মনে করা হয়। হিমযুগটা কি? বরফের যুগ, বরফে ঢাকা পৃথিবী, মানুষ ভীষণ অসহায়, মারা পড়ছে, এরকম একটা অবস্থায় তার শীতে কষ্টে অজস্র মানব ছিল না বললেই চলে, খুবই কম, একেবারে মানে হালকা বসতি, এরকম একটা অবস্থায় এই সময়টা এসে তথ্যের উপর ভিত্তি করে, বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক তথ্যের উপর ভিত্তি করে আমরা যেটা বলতে পারি যে এই সময় মানুষ হাত কুঠার ব্যবহার করতো। হাত কুঠার বলতে তোমার হাতের মধ্যে এক ধরনের পাথরকে হাতে নিয়ে পাথরকে ঘষে মেজে একটু ধারলা করে নিয়ে হাতে নিয়ে ছুঁড়ে মারতো, এটাকে হাত কুঠার বলা হতো। এই সময়ের এই ঐতিহ্যটা ছিল হ্যান্ড অ্যাক্স ট্রেডিশন। তো এছাড়া আরেকটা ছিল, সেটা হচ্ছে ফ্লেক ট্রেডিশন। সেটা হচ্ছে যে পাথরের ওই যে তোমার পাতলা পাতলা খণ্ড, পাতলা পাতলা যে ফ্লেক বলা হয় এগুলাকে, যে আস্তরণ পাথরের, এগুলাকে ছুঁড়ে মেরেও তারা পশু পাখি বধ করা, আত্মরক্ষা করা, ফলমূল কাটা, এই কাজগুলি করে থাকতো। তো এই পুরাতন প্রস্তর যুগের একেবারে প্রাথমিক স্তরে হাতিয়ার তৈরি পাথরের ঠোকাঠুকি করে, তারা এক পাথরের সাথে এক পাথরকে ঠোকাঠুকি করে হাতিয়ার তৈরি করত, এবং এই হাতিয়ার তৈরিতে তারা ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত তাদের এর ভিতরে দক্ষতা অর্জিত হতে দেখা গেছে, যে তারা আস্তে আস্তে দক্ষতা অর্জন করছে, যে সেই যে যখন তোমার নুড়ি পাথর খুঁজে পেয়ে ছুঁড়ে মারতো, তার থেকে এখানে এসে আরও কিছুটা দক্ষতা অর্জন করলো। এবং তোমার এই যখন তারা এই নিজেরা ঘষা মাজা করে প্রাচীন প্রস্তর যুগে নিম্ন পর্যায়ে এসে ঘষা মাজা করতো, তখন তোমার কিছুটা তাদের শিকার করাটা একটু সহজ হলো, ফলমূল সংগ্রহ করাটা একটু সহজ হয়ে গেল। এখানে আমরা একটা কথা বলতে পারি যে প্রাচীন প্রস্তর যুগের এই পর্যায়ে নির্দিষ্ট আকারে নির্দিষ্ট প্রয়োজনে যে হাতিয়ারটি ব্যবহার হতো, এটা নিতান্ত মামুলি ধরনের। এখানে এটা মনে একেবারে উল্লেখ করবার মতো তেমন কিছু ছিল না, বা সেরকম কোনো নৈপুণ্য বা শিল্পকর্ম এখানে খুঁজে পাওয়া যায় নাই। তো পরে যখন তারা এখানে ওই হাত কুঠারের সাথে যে হাতল লাগিয়ে নিল কাঠ দিয়ে, তখন সেখানে আমরা কিছুটা উন্নতি দেখতে পেলাম। এই
সময়ে মানুষ তোমার নিম্ন প্রাচীন প্রস্তর যুগে মানব প্রতিনিধি হচ্ছে যে মানুষগুলোকে দেখতে পাওয়া যেত, সেগুলা জার্মানিতে প্রাপ্ত হাইডেলবার্গ মানব এই সময়ের প্রতিনিধিত্ব করছে। জার্মানিতে প্রাপ্ত হাইডেলবার্গ ম্যান এবং ইন্দোনেশিয়ার জাভা মানব এবং চীনের পিকিং মানব, এরাই হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রতিনিধি। এই সময়ে মানুষ তোমার গতিপথ মানে পথের যে গতিপথটাকে আবিষ্কার করতে শিখলো, এবং এগুলা যে পাথর যে তোমার হাতিয়ার ব্যবহার করে সেটা মোটা এবং ভোঁতা। নদীর গতিপথগুলো সেখানে তারা অঙ্কন করে রাখতো নিজেদের সুবিধার্থে। এরপরে যেটি সেটি হচ্ছে মধ্যপ্রাচীন প্রস্তর যুগ। মধ্যপ্রাচীন প্রস্তর যুগ প্রায় 1,00,000 বছর আগে শুরু হয়। জার্মানিতে পাওয়া নিয়ান্ডারথাল মানব এবং এই যুগের বাসিন্দা ছিল, এবং পশ্চিম ইউরোপের অনেক দেশে নিয়ান্ডারথাল মানুষ বাস করতো। নিয়ান্ডারথাল মানব আসলে আমি যদি ছবি দেখাতে পারতাম, তাদের মুখটা মানে চোয়ালগুলো সামনের দিকে অনেক লম্বাটে চোয়াল এই নিয়ান্ডারথাল মানবদের। তো এরা শিকারী জীবনে অভ্যস্ত ছিল, এবং পাথরের হাতিয়ারটাকে তারা কি করলো, এই যে এখানে এসে যে তারা একটু হাত কুঠার ব্যবহার করলো, এখানে এসে সে হাত কুঠারগুলো হাতে হ্যান্ডেল হলো এবং হাতল লাগলো, এবং আরও একটু ধার আর একটু উৎকর্ষতা আসলো হাতিয়ারগুলোতে। আরও নানান ধরনের হাতিয়ার তারা কি করলো, আবিষ্কার করলো। যেমন ধরো এই যে প্রধানত ফলক হাতিয়ার তারা ব্যবহার করতে শুরু করলো, এবং সেই হাতিয়ার দিয়ে তারা দূর থেকে বড় বড় হিংস্র জন্তুকে ছুঁড়ে মারতে পারতো, কারণ এটা তখন পাতলা ফ্লেক দিয়ে বানানো পাতলা। এই যে কারণ কাছে থেকে পশু পাখিকে মারতে গেলে সে তো চলে যাবে, পালাবে, কিন্তু এই মিডল পেলেলে থেকে এই যে এসে তারা যে পাতলা পাথরের খণ্ড দিয়ে যে ফ্লেক দিয়ে যে হাতিয়ারটা বানানো, সেটা দূর থেকে ছুঁড়ে মারতে লাগলো, এবং প্রচুর শিকার তারা করতে সক্ষম হলো। এবং তাদের এই সময়ে যে তারা নিম্ন প্রাচীনে যে তারা না খেয়ে মারা পড়তো, এখানে এসে কিছুটা খাদ্যের নিশ্চয়তা আসতে লাগলো তাদের মধ্যে। এবং এই পর্যায়ে তারা উড়ন্ত বর্ষা এবং তীর ধনুক আবিষ্কার করে। এই মধ্যপ্রাচীনে এসে উড়ন্ত বর্ষা, ওই যে বললাম তোমার ফ্লেক থেকে, অর্থাৎ পাতলা পাথরের যে আস্তরণ, এই আস্তরণ দিয়ে তারা যখন উড়ন্ত বর্ষা বুঝতে পারছো, যে ওই যে তোমার আমরা যে কি বলি স্পোর্টসে বর্ষা নিক্ষেপ, নিশ্চয়ই এই খেলাটার সাথে তোমরা পরিচিত আছো, যে বর্ষার আগায় একটা সুচালো একটা তোমার থাকে, একটা পাতের থাকে, যেটা দিয়ে কোনো কিছু গাঁথা যায়। তো এই বর্ষাটাকে দূর থেকে ছুঁড়ে মারতো, এবং যে কোনো পশু বা প্রাণী বা মাছ এগুলোকে তারা শিকার করতে সক্ষম হতো। তো এইখানে এসে তারা উড়ন্ত বর্ষা কি করলো, এখানে হাত কুঠার নিম্ন প্রাচীনে, আর মধ্যপ্রাচীনে এসে উড়ন্ত বর্ষা, তারপরে তোমার কি বলবো, যে পাতলা তোমার হাত কুঠার এগুলা ব্যবহার করতে শুরু করলো। তারপর তীর ধনুক, এটাও এই পর্যায়ে এসে আবিষ্কার করলো। এই তীর ধনুক অর্থাৎ একটা বেতের একটা বা গাছের একটা পাতলা ডালের মধ্যে কিছু একটা লতা পাতা বেঁধে সেখান থেকে একটা ফলার মতো সেটা ছুঁড়ে মেরেও তারা শিকার করতে লাগলো। তো তীরধনুক শিকার এই ক্ষেত্রে শিকারের পথটা তাদের সুগম হলো, তাদের তোমার খাদ্যের অভাব মোচন হলো, এবং তাদের তীক্ষ্ণতা, অভিজ্ঞতা, দক্ষতা দিন দিন বাড়তে লাগলো। এবং এই পর্যায়ে এসে তারা আগুনের আবিষ্কার করলো, তারপরে হাতিয়ারের কলা কৌশল আবিষ্কার করলো। কোথায়, এই যে মধ্যপ্রাচীনে এসে কেমন আগুনের আবিষ্কার করলো, পাহাড়ের গুহায় বসবাস ও মৃত ব্যক্তির কবর দেওয়া, এগুলোও এই সময়ে নিদর্শন, আমরা মাটি খুঁড়ে এই নিদর্শনগুলো পাওয়া গেছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ মানুষের একেবারে বন্যদশা, এই বন্যদশা থেকে মানুষ তার হাতিয়ারের উৎকর্ষতা বৃদ্ধি করে মধ্যপ্রাচীনে এসে তাদের জীবনযাপনকে আরও বেশি সহজ এবং আরামদায়ক করে তুলল। তো এই অবস্থায় কয়েকটি সভ্যতা সংস্কৃতির বিকাশ হয়, বিশেষ করে মোস্তেরীয় সভ্যতার কথা আমরা উল্লেখ করতে পারি। এরপরে আমরা যেটা দেখব যে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এটা প্রায় 40,000 খ্রিস্টাব্দ থেকে 9,000 খ্রিস্টপূর্বকাল পর্যন্ত প্রাচীন প্রস্তর যুগের উচ্চ পর্যায়ে মনে করা হয়।
এই প্রাচীন প্রস্তর যুগের উচ্চ পর্যায় মনে করা হয়। এখানে এই জলবায়ু প্রধানত শীত প্রধানই ছিল, এখানে একেবারে বরফে ঢাকা ছিল, তবে এখানে জলবায়ু প্রায় শীত প্রধানই ছিল। ফলে মানুষ অধিকাংশ সময় গুহায় বাস করতে হতো এবং প্রত্নতাত্ত্বিকরা এই সময় নানাবিধ হাতিয়ারের খোঁজ পেয়েছেন এবং হাতিয়ারের উল্লেখযোগ্য যে হাতিয়ারটি সেটা হচ্ছে ব্লেড টুল, অর্থাৎ ব্লেড হাতিয়ার বা আঁচড়া বিশেষ উল্লেখযোগ্য। অর্থাৎ ওই যে তোমার এখানে যে প্রকৃতিতে প্রাপ্ত নুড়ি পাথর, সে হাতকুঠার, সেটা এখানে গিয়ে একেবারে পাতলা ফ্লেক দিয়ে তৈরি তোমার উড়ন্ত কুঠার, তীর, ধনুক, বর্ষা এগুলো আসলো এবং এইখানে গিয়ে আরও বেশি দক্ষতা, মানে হাতিয়ারের মধ্যে আরও বেশি উৎকর্ষতা আসলো, একেবারে ব্লেডের মতো হাতিয়ার পাওয়া গেলো। তোমরা ব্লেড নিশ্চয়ই চিনো। তো এখানে এছাড়াও মানুষ এই পাথরের হাতিয়ারের পাশাপাশি যেটি মানুষ আরও কিছু হাতিয়ার আবিষ্কার করলো, যেহেতু মানুষ পশু শিকার বেড়ে গেল, মানুষের পশুকে বধ করাটা বেশি পরিমাণে পশু শিকার করতে পারছিল, তো হাড় এবং দাঁতও বেশি পরিমাণে ছিল। অতএব তারা দাঁত দিয়ে, পশুর দাঁত, হাড়, শিং এগুলো দিয়েও তারা হাতিয়ার তৈরি করতে শুরু করলো। কিসের পাশাপাশি? তোমার পাথরের পাশাপাশি। এই পর্যায়ে এসে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে উষ্ণ এবং আর্দ্র হতে থাকলে মানুষ পশু শিকার এবং মৎস্য শিকারের প্রতিও কিন্তু আকৃষ্ট হয় এবং পাথরের নির্মাণের হাতিয়ারটা ধীরে ধীরে এখানে এসে কিছুটা কমে আসতে লাগলো এবং অন্যান্য হাতিয়ারগুলো তার পাশাপাশি হাতিয়ারও তারা তৈরি করতে লাগলো এবং এই সময়ে এসে মানুষ কয়েকটি সংস্কৃতির মধ্যে তারা দিন যাপন করতে লাগলো। বিশেষ করে আমরা দুটি সংস্কৃতির কথা জানতে পারি। একটা হচ্ছে পেরিগোর্ডীয় সংস্কৃতি এবং অপরটি হচ্ছে অরিগনেশীয় সংস্কৃতি। পেরিগোর্ডীয় এবং অরিগনেশীয় সংস্কৃতি। এবং এই উচ্চ প্রস্তর যুগে এসে মানুষের জীবনে আরও কিছু সাংস্কৃতিক সাফল্য আসলো। আমি তো মানুষদের কথা বলি, এখানে যে মানবগুলো পাওয়া গেল, আমি আবার বলছি, নিম্ন প্রাচীন প্রস্তর যুগে আমরা দেখেছি যে কি হাইডেলবার্গ ম্যান, ইন্দোনেশিয়ার জাভা মানব, চীনের পিকিং মানব, এরকম ধরনের মানুষের অস্তিত্ব পাওয়া গেছে। আর মধ্য প্রস্তর যুগে এসে আমরা যেটা নিয়ান্ডারথাল ম্যান, এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগে এসে যে মানুষের এটা পাওয়া গেল সেটা হচ্ছে তোমার ক্রো-ম্যাগনান মানব। ক্ষুদ্র ক্ষুদ্র শিকারী সমাজে তারা কি হলো, যেহেতু শিকার পাওয়া যাচ্ছিল বেশি, তখন তারা ছোট ছোট শিকারী সমাজে দলবদ্ধ হয়ে বিভক্ত হয়ে বসবাস করতে লাগলো এবং তীর ধনুকের ব্যবহার যখন শুরু হয়ে গেল তখন হাতিয়ারের মানকে তারা দিনে দিনে উন্নততর করতে লাগলো এবং দেখা গেছে যে তারা যে গুহায় বাস করত, গুহার দেওয়ালের ছবি থেকে আমরা এটাই অনুমান করতে পারি যে মানুষের মধ্যে যে খাদ্যের যে অভাবটা ছিল সেটা পূরণ হয়েছে বিধায় মানুষের মধ্যে যে একটা মানে তার যে একটা ভেতরের যে একটা সৌন্দর্যের বিকাশ, তার ভেতরের যে একটা নান্দনিকতার বিকাশ, এগুলা হতে লাগলো। এই গুহা চিত্র থেকে আমরা এটাই অনুমান করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমরা আজকের আলোচনা থেকে আমরা যেটুকু দেখলাম যে মূল কথাটা কি, এই আলোচনার মূল কথাটি হচ্ছে যে পাথরের হাতিয়ার মানব সমাজের যে বিকাশ, এই বিকাশটা যুগে যুগে আমরা দেখব, আমাদের পরবর্তী আলোচনা থেকেও আমরা দেখব যে মানব সভ্যতার বিকাশটি মূলত ওই সময়ের হাতিয়ারের উপর ডিপেন্ড করেই এগিয়েছে, বিকশিত হয়েছে। পাথরের যুগে পাথরের হাতিয়ার, তোমার কপারের যুগে অর্থাৎ তামার যুগে তামার ব্রোঞ্জের যুগে ব্রোঞ্জের হাতিয়ার এবং আয়রন অর্থাৎ লোহার যুগে লোহার হাতিয়ার। এই হাতিয়ারের উৎকর্ষতার উপর ভিত্তি করে কিন্তু মানব সমাজের উৎকর্ষতা, উন্নতি এগুলো হয়েছে। তো আজকের আমাদের যে আলোচনা সেটাতে আমরা পাথরের যুগ বা স্টোন এজ নিয়ে আলোচনা করেছি। আবার একটু রিভিউ করতে চাই যে আমাদের এই সময়টাকে প্রত্নতত্ত্ববিদরা 4টি ভাগে ভাগ করেছে: ইওলিথিক বা উষা প্রস্তর, প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ,
মেজোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ এবং নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ এই ভাগে ভাগ করেছেন। এবং এই পাথরের যুগের যে দ্বিতীয় যে প্রাচীন প্রস্তর যুগকে তোমার নৃতত্ত্ববিদেরা আবার 3টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। আসো আমরা দেখি এই যে আমরা প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগটা আলোচনা করলাম, সেখানে তোমার তারা কি উৎকর্ষতা, কি এই সময়টাতে এসে তারা কি আবিষ্কার করলো, তাদের জীবনের বেঁচে থাকার জন্য তারা কি আবিষ্কার করতে পেরেছে। এক হচ্ছে তোমার পাথরের হাতিয়ার আবিষ্কার ও তার ব্যবহার করতে শিখলো। এটা হচ্ছে সাফল্য। কেমন সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে মানুষের সেই সময়কার সাফল্য। দেখো তোমরা স্ক্রিনে, এই সময়টায় মানুষ পাথরের হাতিয়ার আবিষ্কার করতে শিখলো। দেখেছো? পাথরের হাতিয়ার আবিষ্কার ও তার ব্যবহার শিখলো, তাই না? আমরা তো সেটাই দেখলাম। 2 হচ্ছে কিভাবে তারা এই সময় তারা ছুরি, কাস্তে, হারপুন, বড়শি, চাকু, তীর, ধনুক এগুলো এই পুরো সময়টার মধ্যে নিম্ন প্রাচীন থেকে মধ্যপ্রাচীন, মধ্যপ্রাচীন থেকে উচ্চ প্রাচীন এই সময়টার মধ্যে তারা পাথরের হাতিয়ারকে আবিষ্কার করলো এবং দিন দিন তার উৎকর্ষতা বৃদ্ধি করলো এবং সেগুলোর ব্যবহার, এমনকি শেষ পর্যায়ে সে হস্তকুটার থেকে শাবল, ছুরি, হারপুন, বড়শি, চাকু, তীর, ধনুক এগুলো তারা আবিষ্কার করেছে। এবং এই সময় মানুষ হাতিয়ারের পাশাপাশি বাঁশ, গাছের ডাল, পশুর হাড়, দাঁত, শিং ইত্যাদি থেকে হাতিয়ারও তৈরি করতে শিখেছে বলে আমরা এতক্ষণের আলোচনায় দেখেছি। দ্বিতীয় সেটি হচ্ছে খাদ্য সংগ্রহ করতে শিখেছে। মানুষ যখন প্রথম বন্যদশায় ছিল তখন তো মানুষ না খেয়ে মারাই পড়তো, কারণ খাদ্যকে কিভাবে খুঁজতে হয় এটা তার জানা ছিল না। কিন্তু এই পর্যায়ে এসে মানুষ তার খাদ্যকে তোমার সংগ্রহ করতে শিখেছে। অর্থাৎ মানুষের জীবন ছিল ফুড গ্যাদারিং, সংগ্রহ করা। কেমন দেখো তোমরা, আর একটু কাছে থেকে দেখাচ্ছি। হ্যাঁ, খাদ্য সংগ্রহকারী অর্থাৎ দলবদ্ধভাবে মানুষ বিভিন্ন বন জঙ্গলে গিয়ে খাদ্য সংগ্রহ করত। তখনও পর্যন্ত মানুষ খাদ্যকে কিন্তু উৎপাদন করতে মানে শুরুর দিকে শিখে নাই, খাদ্য উৎপাদন করার তেমন তাদের জন্য তাদের আয়ত্তে আসে নাই। এরপর আছে সামাজিক সংগঠন। কেন সমাজ গড়ে তুলল মানুষ? ওই যে মানুষের বেঁচে থাকার তাগিদে, ওই যে খাদ্য সংগ্রহের তাগিদে, আত্মরক্ষার তাগিদে মানুষ দলবদ্ধ বসবাস করতে লাগলো এবং করতে করতে পরস্পরের প্রতি যে একটা সহমর্মিতা, তোমরা জানো সমাজ সংগঠন কিভাবে গড়ে ওঠে। মানুষ যখন বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য একত্রে বসবাস করে সেটা তখন সমাজ গড়ে ওঠে। এইখানে সামাজিক সংগঠন গড়ে উঠলো। উদ্দেশ্যটা কি? খাদ্য সংগ্রহ করা, আত্মরক্ষা ইত্যাদি। এরপরে যেটা যূথবদ্ধ জীবন, অর্থাৎ দলবদ্ধ জীবন। এরপরে আগুনের আবিষ্কার করলো মানুষ। আগুনে ওই যে পাথরকে ভাঙতে গিয়ে একটা পাথরের সাথে আরেকটা পাথরকে ঠুকে যখন তারা পাথরের হাতিয়ার বানাতে লাগলো, তখনই তারা সবিস্ময়ে আবিষ্কার করলো যে একটা কি যেন জ্বলে উঠলো এবং হয়তো কাছে থাকা কোনো কিছু সেখানে আগুনটাকে প্রজ্বলিত করলো। এবং এই আগুনের যে বিস্ময়কর যে এটার যে কাজটি দেখলো, সেটি হচ্ছে যে আগুন তাকে উষ্ণতা দিল। প্রচণ্ড শীত, আগুন তার বেশ আরাম বোধ করলো। দেখা গেল এই আগুন জ্বলে থাকা অবস্থায় কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতে আসছে না। দেখা গেল যে আগুনের যদি খাবারটা সে ঝলসে খাচ্ছে, সেটা খাবারটা টেস্টি হচ্ছে, খেতে সুবিধা হচ্ছে। তাহলে এই আগুনের বিস্ময়কর যে বিষয়টি তারা আবিষ্কার করলো, এটাতে তাকে আগুনকে প্রজ্বলিত করে রাখতে সাহায্য করলো। তারা পাথর ঘষতে গিয়ে আগুন আবিষ্কার করে ফেললো। এরপরে ভাষা এবং শিল্পকলা। কি ভাষা? আজকের মতো ভাষা না, তখন মানুষ ইশারা ভাষা এবং হয়তো 2-4টা টুকটাক শব্দ তারা নিজেদের মতো করে বলে নিতে শুরু করলো এবং এটাই তার ভাষা, প্রাথমিক ভাষা। এবং শিল্পকলা কি? শিল্পকলা বলতে সে তার যে গুহাটায় থাকতো, সেখানে সে হয়তো একটা বাইসনের ছবি দেখেছে। সে বাইসনটাকে সে প্রকৃতিতে কুড়িয়ে পাওয়া কালো পাথর কিংবা পাতার রস এগুলো দিয়ে সে কোনো লাল ফলের রস দিয়ে এঁকে রেখার চেষ্টা করেছে। তো এভাবে দেখা গেছে যে গুহা চিত্রগুলো
আঁকার মধ্য দিয়ে তার শিল্পকলার, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু মনের ভেতরে মানুষের একটা শিল্প সত্তা আছে। সে একজন শিল্পী, কিন্তু সুযোগের অভাবে হয়তো সেটা কারো কারো বিকশিত হয়, কারো হয় না সুযোগের ফলে। তো এখানে ভাষা, শিল্পকলা আর অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করতে শুরু করলো। মানুষ যখন তোমার এই প্রকৃতিতে যখন ছিল, তখন সে দেখতে পাচ্ছে, সবিস্ময়ে দেখতে পাচ্ছে যে সূর্য একটা দিকে উদিত হচ্ছে, একটা দিকে অস্ত যাচ্ছে, কিংবা ঝড় বৃষ্টি, আবার শীত, আবার সূর্য তাকে আলো দিচ্ছে, উষ্ণতা দিচ্ছে। কে? মানুষ জন্মাচ্ছে, মৃত্যুবরণ করছে, তার ভেতরে অটোমেটিক্যালি একটা চিন্তার উদয় হয়েছে যে কে আছে এর পেছনে, নিশ্চয়ই কোনো শক্তি এর পেছনে আছে। ওই শক্তিকে তারা ভয় পেতে শুরু করলো, শ্রদ্ধা করতে শুরু করলো, একটা বিশ্বাস তার মধ্যে আসতে, এবং জাদুবিদ্যা নামক একটি বিষয়কে তারা চর্চা করতে লাগলো। এরপর আসলো পোশাক। কিসের পোশাক? আজকের মতো আমাদের ফ্যাশনেবল পোশাক না, পোশাকটি হচ্ছে তোমার লতাপাতা, পশু যে বধ করতো, পশুর চামড়া, পাতা, এগুলো দিয়ে তারা নিজেদেরকে আবৃত করতো, বিশেষ করে শীত থেকে রক্ষার জন্য। লজ্জা নিবারণ বিষয়টি তখনও মানুষের মাথায় সেভাবে আসে নাই। তোমার শীত থেকে নিজেকে রক্ষার জন্য তারা পোশাকটি ব্যবহার করতে শুরু করলো। এরপর হচ্ছে যাযাবর জীবন। কেন যাযাবর জীবন? তোমরা প্রশ্ন করতে পারো যে যাযাবর মানে কি? যারা এক জায়গা থেকে এক জায়গায় স্থায়ী কোনো বসবাস তাদের নেই। কারণ তাদেরকে তো খাদ্য সংগ্রহ করতে হতো, খাদ্য তারা তখন উৎপাদন করতে শিখে নাই। এই খাদ্য সংগ্রহ করতে গিয়ে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় বেশি দিন থাকতো না, ওখানকার খাদ্য শেষ হলে আরেক জায়গায় তারা ছুটে চলে যেত, দলবদ্ধভাবে তারা এক জায়গা থেকে এক জায়গায় ছুটে বেড়াতো। তো এভাবে আমরা যে এই যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো দেখতে পেলাম প্রস্তর যুগের, সেগুলো আমরা এতক্ষণ আলোচনা করেছি। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টিকে অনুধাবন করতে পেরেছ। আরেকবার একটু আমরা আলোচনা করে যাই যে আমরা যে বিষয়টি আলোচনা করেছি এটা হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগকে 4টি ভাগে ভাগ করেছেন প্রত্নতত্ত্ববিদেরা: উষা প্রস্তর, প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর। প্রাচীন প্রস্তর যুগকে আবার 3টি পর্যায়ে ভাগ করা হচ্ছে: একটা নিম্ন প্রাচীন প্রস্তর, মধ্য প্রাচীন প্রস্তর, উচ্চ প্রাচীন প্রস্তর। এবং এই সময়টায় মানুষ যে যে সাফল্যগুলো অর্জন করেছে সেটা আমরা এখানে 9টি পয়েন্টসে আলোচনা করে দেখাবার চেষ্টা করেছি যে কি কি মানুষের সাফল্য। একেবারে যে অসহায় প্রকৃতির সাথে একেবারে প্রকৃতির সাথে গা ভাসিয়ে দেওয়া, প্রকৃতির মারলে প্রকৃতি তাকে বেঁচে থাকতে দিলে বাঁচত, মরে প্রকৃতির সাথে না পারলে সে মরে যেত, সেই যুগ থেকে কিছুটা তারা সেই মানে কি বেরিয়ে এসে এই সাফল্যগুলো অর্জন করলো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। ভালো থেকো সকলে, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অবশ্যই পড়াশোনা করবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। আশা করি তোমরা নিয়মিত আমার ক্লাসগুলি দেখবে এবং চর্চা করার চেষ্টা করবে। তোমাদের বইটি আমি আমার কাছে আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের বইটি। তোমরা এই বইটি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, আমি পরবর্তীতে তোমাদেরকে বইটা দেখিয়ে দিচ্ছি। এখানে বইটির নাম হচ্ছে সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান, গ্রন্থকুটির প্রকাশনীর বই। তো ভালো থেকো সবাই, তোমার সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।